স্টুডেন্টস, আজকে আমরা কারশফস ল নিয়ে পড়াশোনা করব। আজকে ফিজিক্সের ক্লাস 12-এর জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং আইএসসি সিবিএসই সমস্ত বোর্ডের জন্যই আমি ক্লাসটা রেখেছি। মূলত ক্লাসের বিষয়বস্তু থাকবে ইংলিশে এবং আমি বোঝাবো তোমাদের বাংলায়, যাতে সব থেকে বুঝতে সুবিধা হয়। তো কারশফস ল এর ক্ষেত্রে আমরা আগেও পরিচিত হয়েছি 10th স্ট্যান্ডার্ডে। আমরা একটু বিশদে জেনে নেব। কারশফস ল বেসিক্যালি ইলেকট্রিক্যাল সার্কিটসের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এখানে আমরা কারশফস ল ব্যবহার করে যে কোনো কমপ্লেক্স সার্কিটকে অ্যানালাইসিস করতে পারি এবং সেখান থেকে কারেন্ট এবং ভোল্টেজের রিলেশনসগুলো আমরা ডেভেলপ করতে পারি। কীরকম কারশফস ল? যদি ফার্স্ট ল দেখি, কেসিএল ইজ নোন অ্যাজ দ্য ফার্স্ট ল। কেসিএল মানে কি? কারশফস কারেন্ট ল। হ্যাঁ, আর সেকেন্ড ল হচ্ছে কেভিএল অর কারশফস ভোল্টেজ ল। নাও কারশফস কারেন্ট ল বেসিক্যালি বেসড অন কারেন্ট, একটা নোড আমরা ডিসাইড করব, সেই নোডেতে সেই জাংশনেতে কারেন্ট আসছে, কারেন্ট যাচ্ছে, তার কনজারভেশন নিয়ে আমরা আলোচনা করব। আর বেসড অন ভোল্টেজ ড্রপ ইজ বেসিক্যালি কেভিএল। এখানে আমরা কি করব, একটা সার্কিটের মধ্যে কোথায় কোথায় ভোল্টেজ ড্রপ হচ্ছে, কোথায় কোথায় ভোল্টেজ সোর্স রয়েছে, সেগুলো নিয়ে ইকুয়েশনস ডেভেলপ করব এবং আননোন কোয়ান্টিটিসগুলোকে আমরা সলভ করব। তো চলো দেখে নেওয়া যায়। তাহলে প্রথমে দেখে নেব আমরা কারশফস কারেন্ট ল। ঠিক আছে, কারশফস কারেন্ট ল কি বলা হয়? যে সাপোজিটলি this is a circuit and this one is the junction. Okay, so I1 current is towards the junction, I2 current is towards the junction, I3, I4 and I5 all are away from the junction. Now the statement of the Kirchhoff's current law is, if you take the algebraic sum of all the currents at the junction, then the resultant will be 0. That means what? That আমি বাংলাতেও বলছি, যদি প্রত্যেকটা কারেন্টের আমরা বীজগাণিতিক সমষ্টি নিই এই জাংশনেতে, তাহলে আমরা মোট সমষ্টিটা শূন্য পাবো। কীরকম একটু বুঝে নিই। যে এক্ষেত্রে আমাদের একটা সাইন কনভেনশন ফলো করতে হবে। ফার্স্ট, যেগুলো ইনওয়ার্ড কারেন্ট সেগুলোকে আমরা নেগেটিভ ধরবো, আর যেগুলো আউটওয়ার্ড কারেন্ট সেগুলো পজিটিভ ধরবো। এখানে ইনওয়ার্ড কারেন্ট কি কি আছে? I1 অ্যান্ড I2 ইনওয়ার্ড ঢুকছে জাংশনের দিকে, এই জাংশন ও। আর I3, I4, I5 প্রত্যেকটা কি দেখা যাচ্ছে যে জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে যদি এদের সাইন কনভেনশন, তাহলে কি বললাম? ইনওয়ার্ড যদি হয় তাহলে তাকে কি ধরবো? নেগেটিভ। আর আউটওয়ার্ড যদি হয় তাহলে তাকে কি ধরবো? পজিটিভ। তাহলে লেট আস টেক দ্য সামেশন। তাহলে ফার্স্টে পাবো কি? -I1 -I2 +I3 +I4 +I5 equals to what? 0. That means what? I1 plus I2 equals to I3 plus I4 plus I5. এই এক্সপ্রেশনটার মানে কি? এখানে যদি আমরা তাকাই, লেফট হ্যান্ড সাইডটা মানে কি? টোটাল ইনওয়ার্ড কারেন্ট। আর I3 প্লাস I4 প্লাস I5 করলে কি পাবো? টোটাল আউটওয়ার্ড কারেন্ট। তার মানে কি পাওয়া যাচ্ছে? যে যে পরিমাণ কারেন্ট জাংশনে ঢুকছে ঠিক সেই পরিমাণ কারেন্ট জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে। তার মানে কি? এটা ঠিক আমাদের ক্লাস 11-এ পড়ে নেওয়া কন্টিনিউটি ইকুয়েশনের মতন। যে পরিমাণ ঢুকছে সেই পরিমাণ বেরোচ্ছে। তার মানে কি? এই জাংশনটাতে কোনো রকম কারেন্টের অ্যাকিউমুলেশন হচ্ছে না। ক্লিয়ার? এবার এই জিনিসটা থেকে আমরা আমাদের খুব পরিচিত একখানা কনজারভেশন ল পেয়ে যাব। কীরকম? যদি আমি এখান থেকে শুরু করি তাহলে দেখতে পাবো এই I1 প্লাস I2টাকে কীভাবে লেখা যেতে পারে। আমি বরঞ্চ এইটাকে একটা সাইডে নিয়ে নিই, তাহলে কি পাবো? I1 প্লাস I2 মাইনাস I3 প্লাস I4 প্লাস I5 ইকুয়ালস টু 0। এবার এই যে I1 প্লাস I2 ইনওয়ার্ড কারেন্ট আর I3 প্লাস I4 প্লাস I5 আউটওয়ার্ড কারেন্ট, এদের ডিফারেন্সটাকে আমি del I ধরলাম। তাহলে দেয়ারফোর del I equals to 0. That means there is no difference between them. Now if del I is equals to 0, now any current can be written as time derivative of charge. So this can be written as dq dt. So dq dt equals to constant. যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হয়ে যায় তাহলে আমরা সেই কোয়ান্টিটিটাকে কি বলি? কনস্ট্যান্ট। দ্যাট মিনস q equals to
কনস্ট্যান্ট। তার মানে আমরা এখান থেকে কি পেলাম? কনজারভেশন অফ চার্জ। তার মানে কারশফস ফার্স্ট ল or কারশফস কারেন্ট ল states that the net amount of charge through the circuit remains constant. বোঝা গেল? এবার আমরা KVL এ বেরিয়ে যাব। এবার দেখে নেব কারশফস ভোল্টেজ ল, তার মানে কারশফের সেকেন্ড ল। ঠিক আছে, কারশফস ভোল্টেজ লতে কি বলা হয়? কারশফস ভোল্টেজ লতে বলা হয় the net potential drop across a closed loop is equals to 0. তার মানে আমি বলতে পারি summation of IR, that is I is the current and R is the resistance, and that is equals to 0. কিন্তু একটা সার্কিট ছাড়া আমরা ঠিক বুঝতে পারবো না। চলো একটা সার্কিটের থ্রু দিয়ে দেখে নিই। যেমন আমি এখানে ধরে নিলাম so this one is our circuit, this one is V1, this one is V2, this one is R1, R2 and R3. Now Kirchhoff's voltage law is based on few assumptions. আমাদের কারেন্টের একটা পার্টিকুলার ডিরেকশনকে পজিটিভ ধরে নিতে হয়। মেবি ইট ইজ ক্লকওয়াইজ অর মেবি ইট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা আমাদের চুজ করে নিতে হবে প্রায়র ফর্মুলেশন অফ দ্য ইকুয়েশনস। তাহলে আমি এখানে ধরে নিলাম আমার কারেন্টটা ক্লকওয়াইজ ইজ দ্য পজিটিভ কারেন্ট। এবার ক্লকওয়াইজ যখন কারেন্টটাকে ধরছি তখন আমাদের ব্যাটারি সোর্স যেগুলো রয়েছে, কারেন্ট সোর্স, সেগুলোকে আমাদের দেখে নিতে হবে। ভোল্টেজ সোর্সগুলো থেকে কি পাচ্ছি? যে এইখান থেকে প্লাস ইলেকট্রোড এই দিকে, তার মানে এখান থেকে কারেন্ট বেরোনো উচিত এদিক দিয়ে, এইটা পুরো ঘুরে এদিক দিয়ে এসে আবার এদিকে ঢুকে যাবে। তার মানে দ্যাট ইজ অ্যালং দ্য ডিরেকশন দ্যাট আই হ্যাভ কনসিডার্ড পজিটিভ। যেদিকে আমি পজিটিভ ধরেছি সেই দিকেই কারেন্ট ফ্লো করছে। ওকে, আবার এই ব্যাটারিটার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে এটার প্লাস ইলেকট্রোড এই দিকে, তার মানে কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? এই দিক দিয়ে এসে ক্লক, এটা সম্পূর্ণরূপে কি হচ্ছে যে এই রোটেশনটা যেটা আমি পাচ্ছি সেই রোটেশনটা এই আমার কনসিডার্ড রোটেশনে উল্টো দিকে হচ্ছে। ঠিক আছে, আমি ক্লকওয়াইজ কারেন্টকে পজিটিভ ধরেছি, তার মানে এটা কি হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এটা বাদ পড়ে গেল। তাহলে এখানে কি পাচ্ছি? এটাকে যদি আমি সাম আপ করি তাহলে আমাকে প্রথম দেখতে হবে যে কারেন্ট আই, তো আই R1 প্লাস আই R2 প্লাস আই R3, তিনটে ভোল্টেজ ড্রপ অল থ্রু দ্য সার্কিট পেয়ে গেলাম। এবার ভোল্টেজ সোর্সগুলোকে দেখতে হবে। তাহলে V1 আমি যেদিকে কারেন্ট ধরেছি সেদিকেই কারেন্ট পাঠাচ্ছে V1, তার মানে V1টাকে আমি কি ধরবো? পজিটিভ। তাহলে ইকুয়ালস টু V1। আবার V2-র দিকে তাকালে কি দেখতে পাবো? যেদিকে আমি কারেন্টটাকে পজিটিভ ধরেছি তার ঠিক উল্টো দিকে V2 কারেন্ট পাঠাচ্ছে, তার মানে ওটা কি হলো? নেগেটিভ। তাহলে V1 মাইনাস V2। এবার যদি আমাকে কেউ বলে যে এখান থেকে কারেন্টটাকে বার করতে, কারেন্টের ভ্যালু কত ফিগার আউট করতে, দেন আই ক্যান ইজিলি ডু বাই দিস V1 মাইনাস V2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3। ঠিক আছে, এবার আমরা এই কারশফস লটা যেটা শিখলাম এখান থেকে আমাদের কি বুঝতে হবে যে পোটেনশিয়াল ড্রপটা কেন কনস্ট্যান্ট বলা হচ্ছে, পোটেনশিয়াল ড্রপটা টোটাল ইকুয়ালস টু 0 কেন হচ্ছে সেই জায়গাটা আমাদের বুঝে নিতে হবে। সাপোজেডলি ধরো যে আমি একটা পার্কেতে একটা গোল সার্কেল ঘুরে এলাম, তাহলে গোল সার্কেলটা ঘুরে এলে আমি হয়তো পয়েন্ট এ থেকে স্টার্ট করেছিলাম আর আমি পার্কটা পুরো গোল হয়ে ঘুরে এসে এই পয়েন্ট এতেই দাঁড়িয়েছি। তাহলে ন্যাচারালি আমার ডিসপ্লেসমেন্ট কত হলো? তোমরা প্রত্যেকেই ভেক্টরে দেখেছো 0 ডিসপ্লেসমেন্ট। তার কারণ কি? আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই তো ফেরত চলে এসেছি। আমার ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট একটাই পয়েন্ট, তার মানে আমার এখানে ডিসপ্লেসমেন্ট 0। কারেন্টের ক্ষেত্রেও আমরা অনেকটা এরকমভাবেই ভাবতে পারি। যদি এখানে এই পয়েন্টে একটা ব্যাটারি আমি বসিয়ে দিই আর সাপোজেডলি এখানটাতে কোনো একটা রেজিস্ট্যান্স যদি বসিয়ে দিই, তাহলে আমাকে বুঝতে হবে এটা ব্যাটারি, তাই তো? তার মানে এটা যদি ব্যাটারি হয়ে থাকে তাহলে এটা হচ্ছে আমার কারেন্টের সোর্স V, আর এটা যদি রেজিস্ট্যান্স R হয়ে থাকে তার মানে এটা হচ্ছে আমার কারেন্টের সিঙ্ক। এবার আমি জানি যে এখান থেকে যে কোনো একটা পয়েন্ট যদি চুজ করি, আমি যদি এখান থেকে শুরু করে পুরো রাস্তাটা ঘুরে আবার এখানে এসে দাঁড়াই, তাহলে এখানকার পোটেনশিয়াল যেটা সেটা তো ফিক্সড, এটা তো পাল্টাবে না। তার মানে যা ছিল তাই, তার মানে ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট অনুযায়ী কি পাচ্ছি? 0। তার মানে আমি যদি এখান থেকে শুরু করি তাহলে আমি একখানা সিঙ্ক পেলাম। সিঙ্ক মানে কি? যেখানে ভোল্টেজের ড্রপ হয়। তার মানে এখানে সিঙ্কের ক্ষেত্রে আমি ধরলাম মাইনাস VR, আর আমি যখন আবার এই দিক দিয়ে আসছি তখন এখানে পেলাম কি? প্লাস V। তার মানে আমি যখন এই পয়েন্টে আসছি দ্য নেট রেজাল্ট শুড বি 0। তার মানে আমি এখান থেকে কি পাচ্ছি? V প্লাস, এটাকে মাইনাস সাইন এখনই দেওয়ার দরকার নেই, V প্লাস VR ইকুয়ালস টু
বা এটাকে মাইনাস সাইন দিয়েও যদি আমরা লিখি তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে কনসিডারেশন অনুযায়ী, মাইনাসটা দিয়েই ধরো ভি মাইনাস ভি আর ইকুয়ালস টু 0, তার মানে এখান থেকে কি দেখতে পাচ্ছি যে ভি ইকুয়ালস টু ভি আর। তার মানে কি যে পরিমাণ ব্যাটারি থেকে যে পরিমাণ পোটেনশিয়াল ডেভেলপড হয় সেই পুরো পোটেনশিয়ালটাই সার্কিটের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমরা পোটেনশিয়াল ড্রপ রূপে দেখতে পাই। ঠিক আছে, তোমাদের এটা এনার্জি কনজারভেশনকে রিপ্রেজেন্ট করে। যে পরিমাণ এনার্জি আমি ব্যাটারি থেকে কালেক্ট করে নিয়ে কারেন্ট যখন বেরোচ্ছে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় ঠিক সেই পরিমাণ পোটেনশিয়াল ড্রপ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই কারশফ সেকেন্ড ল যেটা বা ভোল্টেজ ল, সেখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, কারেন্টের এনার্জির কনজারভেশন ল। কীরকম, যে পরিমাণ এনার্জি এখান থেকে একটা কারেন্ট যখন এখান থেকে বেরোচ্ছে, যে পরিমাণ এনার্জি নিয়ে বেরোচ্ছে যখন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় তাকে অবস্টাকেল ফেস করতে হচ্ছে। এই রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করার জন্য ওকে ঠিক সেই পরিমাণ ওয়ার্ক ডান করতে হচ্ছে। তার মানে ন্যাচারালি আমরা এনার্জি আর ওয়ার্ক ডানের কনসেপ্ট থেকে কী পাচ্ছি, যে এই পরিমাণ এনার্জি নিয়ে বেরিয়েছিল আর এই পরিমাণ হচ্ছে এনার্জি ড্রপ। তার মানে বোথ আর ইকুয়াল। তার মানে যে পরিমাণ আমি এনার্জি নিয়ে বেরিয়েছিলাম সেই পরিমাণে ওয়ার্ক ডান করলাম, তাহলে এনার্জি আর ওয়ার্ক প্রিন্সিপাল থেকে কি পাচ্ছি, যে দে রিমেন কনজার্ভ। কারণ এখান থেকে তুমি পাচ্ছ কি ভি মাইনাস ভি আর ইকুয়ালস টু 0। এটাই কারশফের সেকেন্ড স্টেটমেন্টে বলা হয়। দ্যাট ইজ ওয়াই উই রাইট সামেশন অফ আই আর ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার একটা অঙ্কের থ্রু দিয়ে দেখে নেব। এবার আমরা দেখে নেব যে কেভিএল কীভাবে অ্যাপ্লাই করতে হয় প্র্যাকটিক্যাল সার্কিটে। এই ধরনের প্রবলেম আমাদের এইচএসে এসে থাকে, বোর্ডের এক্সামেতে আসে এবং ন্যাচারালি 3 মার্কস মতন ক্যারি করে। এই প্রবলেমটাতে কি বলছে, সার্কিটটা তোমরা দেখতেই পাচ্ছ, বলছে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দ্য আর্ম এবি। এবি আর্ম কোনটা, এইটা। তার মানে এই যে 10 রেজিস্ট্যান্সটা, 10 ওহম রেজিস্ট্যান্স, এর মধ্যে দিয়ে কারেন্টকে আমাদের বার করতে হবে। তো প্র্যাকটিক্যালি আমরা শুরু করবো কীভাবে, দেখো এখানে একখানা লুপ রয়েছে, ক্লোজড লুপ, আবার এখানে একটা ক্লোজ লুপ রয়েছে, জাস্ট লাইক টু সেপারেট রুমস অফ আ বিল্ডিং। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমি কনসিডার করেছি ক্লকওয়াইজ কারেন্ট I1, এখানেও আমি কি ধরেছি ক্লকওয়াইজ কারেন্ট I2, এদেরকে আমরা পজিটিভ কনসিডার করেছি। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমি কি করব, বাকি পয়েন্টসগুলোর নাম দিয়ে নেবো একটা, সাপোজিটলি এক্স ওয়াই এম এন। তাহলে ফার্স্ট লুপ আমার কি, এক্স এ বি এন লুপ। তাহলে এই লুপটার ক্ষেত্রে আমি আগে এক্সপ্রেশনটা ডেভেলপ করে নিই। কি পাবো, 4I1 প্লাস কারেন্ট ফার্স্টে এখান দিয়ে গেল, এবার এই দিক দিয়ে যাওয়ার পর এই দিক দিয়ে নামছে, তাহলে কি ন্যাচারালি কী হবে, প্লাস 10I1। তারপরে এখানে এই জায়গাটা হচ্ছে সবথেকে খেয়াল রাখার বিষয়, এবি ইজ দ্য কমন আর্ম অফ বোথ দ্য লুপ। তার মানে ব্যাপারটা কি, যে এইটা দিয়ে যখন কারেন্ট I1 নামছে ঠিক তখনই I2 কারেন্ট কিন্তু এদিক দিয়ে ঘুরে এসে এদিক দিয়ে উঠছে। তার মানে I1 A to B হলে I2 কিন্তু B to A। তার মানে আমার যে কনসিডার ডিরেকশন ক্লকওয়াইজ তার উল্টো দিকে I2 ফ্লো করছে। তার মানে এবার আমি কি করব, মাইনাস 10I2 ইকুয়ালস টু কত, আমি যেদিকে কারেন্ট ধরেছি এইদিকে সেদিকেই কারেন্ট পাঠাচ্ছে, আমি ক্লকওয়াইজ কারেন্ট ধরেছি, ব্যাটারি পজিটিভ ইলেকট্রোড এইদিকে, তার মানে ন্যাচারালি এইদিকে কারেন্ট আসবে। তার মানে এখানে লিখে দিলে আমি কত, 100। তাহলে সলভ করলে কি পাওয়া যায়, এটাকে সিম্পলিফাই করি আমরা, তাহলে ন্যাচারালি পাচ্ছি 14I1 minus 10I2 equals to 100. Done. This is our equation number 1. Now for AYMB loop, কি পাচ্ছি, এখানে কারেন্টের ডিরেকশনগুলোকে ট্রেস আউট করতে থাকি। তাহলে I2 প্রথমে 10 ওহম, তারপর ব্যাটারি, তারপর আবার এই 10 ওহমের মধ্যে দিয়ে ফেরত যাচ্ছে। তাহলে ন্যাচারালি 10I2 ওকে প্লাস 10I2 ওকে। এর পরেরটা খেয়াল রাখতে হবে, I2 যখন এদিক দিয়ে উঠছে তখন কিন্তু ঠিক আবার A থেকে B এর দিকে I1 নামছে। তার মানে এবার এটাকে মাইনাস করতে হবে, মাইনাস 10I1। নাও দ্য থিং ইজ দ্যাট আমি যেদিকে কারেন্টটাকে পজিটিভ ধরেছি, খেয়াল করলে দেখো ব্যাটারির পজিটিভ ইলেকট্রোড কিন্তু এই দিকে, তার মানে ব্যাটারি কিন্তু কারেন্ট উল্টো দিকে পাঠানো উচিত। তার মানে ব্যাটারির যে এবার ইএমএফটা সেটাকে আমি কি ধরবো, নেগেটিভ। তার মানে এখানে পাচ্ছি মাইনাস 180। ওকে, এটাকে সিম্পলিফাই করে ফেলি, এটা আরও সোজা হবে, 20I2 মাইনাস 10I1 মানে 2I2 মাইনাস I1 ইকুয়ালস টু কত হবে, মাইনাস 18। ওকে, তো দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 2। তাহলে এবার এই দুটোকে কম্বাইনলি আমাকে সলভ করতে হবে। তাহলে আমি যদি সলভ করতে যাই তাহলে আমি এখান থেকে কী পাবো, 14I1 মাইনাস 10I2, লেট আস টেক দিস ইকুয়েশন ওভার হেয়ার, মাল্টিপ্লাইড বাই 5, দেন
minus 5i1 plus 10i2 equals to minus 90. Add them. তো দেখো 10i2 কেটে গেল, 100 minus 90 that means 10, আর এখান থেকে আমি কত পাচ্ছি 9i1, তার মানে আমার i1টা কত আসছে 10/9 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমি i2 পেয়ে যাব। i2 কি করে পাবো? i2 এর ইকুয়েশনটা কোন জায়গায়? এইখানে রয়েছে দেখো। তাহলে i2 ইকুয়ালস টু কত -18, এবার এটা 10/9 মিন্স হোয়াট 1.11 অ্যাম্পিয়ার। ওকে, তো -18 প্লাস i1 divided by 2, that means what -18 plus i1, so -18 plus 1.11 divided by 2 ampere, then আমরা এখান থেকে কত পাচ্ছি -18 plus 1.11, তার মানে এখান থেকে আসছে আমার 16.89 মাইনাস ডিভাইডেড বাই 2, তার মানে আমার এটা আসছে 8.445 অ্যাম্পিয়ার, অ্যান্ড দ্যাট ইজ মাইনাস। নাও এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে আমি এই যে ক্লকওয়াইজগুলো ধরেছিলাম কারেন্টের ডিরেকশন, এটা কিন্তু কনসিডার্ড বাই মি। তার মানে যদি এটা ভুল হয়ে থাকে তাহলে কি হবে, ন্যাচারালি আমাকে মাইনাস সাইন দিয়ে বুঝিয়ে দেবে যে ডিরেকশনে আমি কারেন্ট ধরেছি সেটা ভুল। যেমন i1 এর ক্ষেত্রে কিন্তু পজিটিভ এসছে, তার মানে কি i1 লিটারালি এ থেকে বি এর দিকে ফ্লো করছে। বাট i2 এর ক্ষেত্রে যদি তাকিয়ে দেখো, দিস ইজ শোয়িং আস নেগেটিভ সাইন, দ্যাট মিনস হোয়াট, দ্য ডিরেকশন চুজেন বাই মি, মানে বি থেকে এর দিকে কারেন্টের ফ্লো হচ্ছে না, রাদার এ থেকে বি এর দিকে হচ্ছে। এবার ভেবে দেখো, তার মানে দুদিক থেকে, একদিক থেকে i1 আসছে, একদিক থেকে i2 আসছে, আর এ আর বি এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে ন্যাচারালি কি হবে, দুটোকে অ্যাড করে দিতে হবে। তাহলে টোটাল কারেন্ট কত পেলাম আমি, IAB ইকুয়ালস টু, তাহলে 1.11 প্লাস 8.44, তাহলে পাচ্ছি কত 9.55 অ্যাম্পিয়ার। সো দিস ইজ দ্য রেজাল্ট। এবার এটা যদি আমাদের এইচএসে এসে থাকে তাহলে আমরা কার্শফস ল দিয়ে সলভ করব। এটাতে ন্যাচারালি আমরা 3 নাম্বার পাবো, সুতরাং আমরা ডিটেলভাবে খুব কেয়ারফুলি সলভ করব। কিন্তু এই অঙ্কটাই যদি আমাদের এমসিকিউতে চলে আসে জয়েন্টে, তখন আমাদের ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করবে 2 কি 1, কি যে কোনো একখানা কম্পিটিটিভ এক্সামে হয়তো ম্যাক্সিমাম ক্যারি করতে পারে 3। তাহলে এই অঙ্কটার পিছনে কম্পিটিটিভে আমাদের এতটা টাইম দেওয়া যাবে না, এই অঙ্কটা করতে অনেকটা সময় লাগলো। এটাকে কীভাবে জয়েন্টের জন্য কীভাবে সলভ করবে সেটা দেখে নাও, দেখিয়ে দিচ্ছি। এবার এই একই প্রবলেম, সেম প্রবলেম, আমি প্রবলেমটা পাল্টাইনি, হ্যাঁ, এই একই প্রবলেম যদি জয়েন্টে আসে তাহলে আমরা কীভাবে করব। একটা সম্পূর্ণ একটা ছোট্ট একটা থিওরি আমাদের মনে রাখতে হবে, নোন অ্যাজ মিলম্যানস থিওরেম। নামটা মনে না রাখলেও ফর্মুলাটা মনে রেখো কিন্তু। মিলম্যানস থিওরেম ফর্মুলাটা কি, আমাদের এই সার্কিটটাকে একটুখানি মডিফাই করতে হবে। কীরকম দেখে নেওয়া যাক। এবার এই পয়েন্টটা এ ছিল, এই পয়েন্টটা বি। নাও একটা জিনিস খেয়াল করে দেখো যে এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই তিনটার মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, তার মানে প্রত্যেকটা জায়গায় ইকুয়াল পোটেনশিয়াল কাজ করছে। আবার এই বি এর ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, তার মানে ন্যাচারালি কি প্রত্যেকটা পয়েন্ট একই পোটেনশিয়ালে রয়েছে, তার মানে এদের বিগিনিং অ্যান্ড এন্ডিং দুটোই সেম পোটেনশিয়ালে শেষ হচ্ছে। তার মানে এটা কি প্যারালাল সার্কিট একখানা, মানে ইকুই পোটেনশিয়াল সার্কিট যদি একখানা হয়, সেই সার্কিটের ক্ষেত্রে মিলম্যানস থিওরেম হচ্ছে গিয়ে কি, এই যে ভোল্টেজ ড্রপটা আমি এখানে বার করে নেবো, এই ব্রাঞ্চের মধ্যে ভোল্টেজ ড্রপটা কত হচ্ছে। তাহলে ভি এর ফর্মুলা কি, E/R1 প্লাস E/R2, আমার সাথে সাথে ফর্মুলাটা লিখে ফেলো তোমরা খাতাতে, E/R3 ডিভাইডেড বাই 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এবার এটা অ্যাপ্লাই করে দিই সরাসরি, কীরকম দেখতে পাচ্ছি, ই কত 100, R1 কত, এই রেজিস্ট্যান্সটা কত 4, তাহলে 100/4 প্লাস এটা হচ্ছে E1 E2 আর E3 নাম দিয়ে দাও, তো যদি না গুলিয়ে যায়, তাহলে এটাকে ন্যাচারালি যদি E2 ধরি, E2 কই, এখানে সোর্স আছে কোনো নেই তো, তাহলে কি 0, তার মানে এখানে কি হচ্ছে 0/R2 কত 10, ন্যাচারালি এটা 0ই হবে, না লিখলেও পারতে। এবার E3/R3 যদি করি, তাহলে E3টা কত 180 বাই কত আসছে এখানে 10 ডিভাইডেড বাই 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, দ্যাট মিনস 1/4
প্লাস 1/10 প্লাস 1/10, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা 100/4 মানে 25 প্লাস 180/10 মানে 18 ডিভাইডেড বাই কত 1/4 1/10 1/10 মানে 2/10 মানে 1/5 1/5 প্লাস 1/4 কত হয়, তাহলে এটা আসবে হচ্ছে 9/20, তাহলে এখানে কত আসছে ওপরে আসছে 43 ইন্টু 20/9, যেটা ক্যালকুলেট করলে তোমরা পাবে 95.55 ভোল্ট। এবার 95.55 ভোল্ট মানে কি হলো, এবার দেখো তুমি ভিএবি পেয়ে গেছো কত 95.55 ভোল্ট, তার মানে আইএবিটা কত হলো, পেয়ে গেলে। তোমাদের সার্কিট অ্যানালাইসিস করতে হলো না, কিছু করতে হলো না, প্লেন ফর্মুলায় ফেলে দিয়ে পুরো রেজাল্ট নেমে গেল। তাহলে এখানে কি হবে, ভুল হওয়ার চান্সটা অনেক কম, কিন্তু এটা জয়েন্টের জন্য, এইচএসের জন্য নয়। ঠিক আছে, পরে একদিন আবার দেখা হবে তোমাদের ফার্দার ক্লাসগুলোতে, আমাদের ডেমো ক্লাস অফলাইন ডেমোটা অ্যাটেন্ড করো তোমরা, আরও জানতে পারবে, দেখা হবে। ঠিক আছে, গুড বাই।